RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 42 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। পাঠ্য বইয়ের 42 নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে কত গভীরে জল। দেখা যাক এখানে কি লেখা আছে। বলা হচ্ছে বিশু একবার রাজু মামার বাড়ি গিয়েছিল, সেখানে টিউবওয়েল খুব কম, গ্রামে একটা মাত্র টিউবওয়েল, খুব লম্বা হাতল আর কিছু কুয়ো আছে, তাও অনেক দূরে দূরে। গ্রামের মানুষ কুয়োর জলও খান। সকালবেলা মা দিদিরা দল বেঁধে হাঁড়ি কলসি নিয়ে জল আনতে যান কুয়ো বা টিউবওয়েলে। অনেকে আধ ঘন্টাও হাঁটেন। তো এখানে বোঝাই যাচ্ছে যে বিশুর রাজু মামার বাড়ি যেই জায়গায়, সেই জায়গায় জলের খুব অভাব, কারণ টিউবওয়েলের জল আনতে গেলেও অনেকটা দূরে হেঁটে যেতে হয়। গ্রামে একটা মাত্র টিউবওয়েল, অর্থাৎ এই জায়গাটায় জলের খুব অভাব, এটা আমরা আন্দাজ করতে পারছি। স্কুলে কথা বলল বিশু, শুনে সবাই অবাক। স্বপ্না বলল, অন্য সব কাজের জন্য জল কোথায় পান? অর্থাৎ খাওয়ার জল তারা আনেন টিউবওয়েল থেকে বা কুয়ো থেকে, আর বাকি দৈনন্দিন কাজের জন্য তারা কোথা থেকে জল পান? তখন বিশু বলল, পুকুরের জল দিয়েই সব কাজ করেন, তাও বেশি জল পান না। গ্রামে একটা বড় পুকুর আছে, সেখানেই স্নান করেন। তারা পুকুরের জলে স্নান করেন। সেও তো বাড়ি থেকে অনেক দূর, সেটাও বাড়ির কাছাকাছি নয়, বাড়ি থেকে অনেক দূরে পুকুর, সেই পুকুরের জলে সবাই স্নান করেন। সেখান থেকেই সব কাজের জন্য জল বয়ে আনেন। তাছাড়া আর উপায় কি? অর্থাৎ দৈনন্দিন কাজের জন্য সেই পুকুর থেকে জল বয়ে নিয়ে আসতে হয়। সাবিনা বলল, সারা দিনে একজন নিজের ব্যবহারের জন্য 1 কি 2 বালতির বেশি জল পান না। অর্থাৎ বিশুর রাজু মামার বাড়ির ওখানকার মানুষের এই যে জলের কষ্ট, সেই কথা শুনে ক্লাসের সবাই একটু অবাক হলো। আকাশ বলল, আমার মাসির বাড়ির কাছে একটা পাইপের টিউবওয়েল আছে। 20 ফুটের একটা পাইপ, নিচে ফিল্টার, উপরে কল। ওরা সব কাজই ওই টিউবওয়েলের জল দিয়ে করেন। তিয়ান বলল, ওই জল খাওয়া ঠিক নয়। স্যার বললেন, ঠিক বলেছ। মাটির নিচের জল হলেই তা পানির যোগ্য হবে এমন নয়। ওই স্তরে উপর থেকে চুঁইয়ে জল যায়, পুকুরের জলও চুঁইয়ে যায়। একটা কথা মাথায় রাখবে, তোমাদের যাদের বাড়িতে টিউবওয়েল আছে বা কল আছে, এই টিউবওয়েলের পরিষ্কার জল দেখেই তোমরা ধরে নেবে না যে এটা শুদ্ধ জল এবং এটা পানীয় জল। টিউবওয়েলের জল হলেই সেটা যে পানের যোগ্য হবে তা কিন্তু নয়। কারণ সেটা যদি কম পাইপের টিউবওয়েল হয়, তাহলে উপরের যে নোংরা জল, ধরো বাথরুমের জল বা কলের যে নোংরা জল, সেগুলো চুইয়ে চুইয়ে যে মাটির তলায় যাচ্ছে, সেই স্তরের জলই আবার পাইপের মাধ্যমে উঠে আসছে। বা আশেপাশে কোনো নর্দমা বা পুকুর রয়েছে, সেই পুকুরের জল চুইয়ে চুইয়ে নিচের স্তরে জমা হচ্ছে, সেই জলই আবার পাইপের মাধ্যমে উপরে উঠে আসছে। তাই যদি কম পাইপ যুক্ত টিউবওয়েল হয়, তাহলে কিন্তু সেই জল পানের যোগ্য নয়। এছাড়াও যাদের বাড়িতে টিউবওয়েল রয়েছে, সেই জলের আর্সেনিক পরীক্ষা অবশ্যই করাতে হবে। দেখতে হবে জলে আর্সেনিকের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে সেই জল পানের যোগ্য নয়। তো মাথায় রাখবে, টিউবওয়েলের পরিষ্কার জল মানেই যে সেটা পানের যোগ্য তা কিন্তু নয়। এই টিউবওয়েলের পাইপটাকে অনেক বেশি গভীরতা যুক্ত হতে হবে এবং টিউবওয়েলের জলটাকে আর্সেনিক পরীক্ষা করাতে হবে। যদি আর্সেনিক না থাকে, তাহলেই সেটা পানের যোগ্য হবে। আর টিউবওয়েলের পাইপ কম গভীরতা যুক্ত হলে কি সমস্যা হবে? উপরের স্তর থেকে যে নোংরা জল চুইয়ে নিচের স্তরে যায়, সেই জলই আবার পাইপের মাধ্যমে উপরে উঠে আসবে এবং পুকুরের নোংরা জল যেটা নিচের স্তরে জমা হয়, সেটাই আবার পাইপের মাধ্যমে উপরে উঠে আসবে।
নিচে লেখা রয়েছে ভেবে মেপে খবর নিয়ে লেখো। নিচে যে দুটো বক্স রয়েছে এটা অত্যন্ত সহজ, এটা তোমরা নিজেরা বাড়িতে করবে। দেখো এখানে কি বলা হচ্ছে আমি একটু বলে দিই। চান করা বাদে তুমি দৈনিক কত লিটার করে জল ব্যবহার করো তা ভেবে বা মেপে লেখো। দেখো এখানে প্রথমেই পানির জন্য তুমি প্রতিদিন কতটা জল ব্যবহার করো সেটা মেপে লিখতে হবে। তারপর মুখ ধোয়ার জন্য সকালে, দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পর, অন্য সময় মুখ ধোয়ার জন্য তুমি কতটা জল ব্যবহার করো সেগুলো মেপে মেপে এখানে লিখতে হবে। বাথরুমে ও অন্য কাজে কতটা জল ব্যবহার করো সেটা মেপে লিখতে হবে। তো তোমরা কতটা জল ব্যবহার করো সেটা তো আর আমি লিখে দিতে পারবো না, তাই তোমাদেরকেই এটা লিখতে হবে। এবং 2 নং বক্স এখানে বলা হচ্ছে তুমি যে জল পান করো তা কত গভীর স্তরের জল, খবর নিয়ে লেখো। যে জলের ট্যাঙ্ক থেকে পাঠানো জল পান করো ওই জলের ট্যাঙ্ক কতদিন অন্তর পরিষ্কার করা হয় সে বিষয়ে খোঁজ নিয়ে লেখো। এগুলোও তোমরা নিজেরা খোঁজ খবর নিয়ে লিখবে। এবারে চলে আসছি 43 নং পৃষ্ঠায়। এখানে হেডিং করা হয়েছে মাঝখানে কেউ যায় না। এই অংশে আমরা জলাভূমি সম্পর্কে পড়ব। তোমরা যে অঞ্চলে বাস করো, প্রত্যেকেই যে যে অঞ্চলে বাস করো সেই অঞ্চলে কোনো না কোনো জায়গায় একটা জলাভূমি থাকে, যে জলাভূমিতে বছরের সমস্ত সময় জল থাকে। এই জলাভূমিগুলো আমাদের প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ ওই জলাভূমিকে কেন্দ্র করে অনেক প্রাণীরা বাস করে বা অনেক উদ্ভিদ বাস করে। অনেক প্রাণীর অস্তিত্ব এবং উদ্ভিদের অস্তিত্ব ওই জলাভূমি টিকিয়ে রাখে। এই জলাভূমিগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখা যাক এই পৃষ্ঠায় কি বলা হচ্ছে জলাভূমি সম্পর্কে। দীপুদের বাড়ির উত্তর দিকে মাঠ, ওদিকে মিনিট 5 হাঁটলে একটা জলাভূমি। কখনো সেখানকার জল শুকোয় না, আবার গভীর জলও হয় না, অর্থাৎ অনেক বেশি জলও হয় না, আবার সম্পূর্ণ জল শুকিয়েও যায় না। ওখানকার মাটিও চাষ জমির মতো নয়, অর্থাৎ ওখানকার মাটিতে চাষ করা সম্ভব হয় না। অনেক গাছ আছে, শোলা, পানা, হলকলমি, ঘাস, লতা পাতা ভর্তি। দেখো এই জলাভূমিতে অনেক গাছও রয়েছে, যেগুলোর কিছু কিছু নাম এখানে দেওয়া আছে, শোলা, পানা, হলকলমি, ঘাস, লতা পাতা প্রভৃতি। আরও কি রয়েছে? কলমি শাক, ঢেঁকি শাক, কচু গাছও আছে। অনেকে ওসব তুলে হাটে বেচেন। এই জলাভূমিকে কেন্দ্র করে শুধুমাত্র যে কিছু গাছ বা কিছু শাক হয়ে উঠেছে তা কিন্তু নয়। এই জলাভূমিকে কেন্দ্র করে অনেক পাখি বা অন্যান্য প্রাণীরাও বেঁচে থাকে। তার মধ্যে কিছু পাখিদের কথা এখানে বলা হচ্ছে। অনেক বক, মাছরাঙা, পানকৌড়ি, চিল, শামুকখোল, ডাহুক, কাঁদা খোঁচা দেখা যায়। এগুলো সব পাখির নাম। বড় বড় সাপও নাকি আছে। সন্ধ্যার দিকে শেয়াল, বেজি, ভোঁদর দেখা যায়। আগে নাকি কুমিরও থাকতো। মাঝখানে কেউ যায় না। অনেকে ধারে ধারে মাছ ধরতে যায়। শোল, শাল, মাগুর, শিঙি, কই, পাঁকাল, বোয়াল মাছ, চিংড়ি, কাঁকড়া পায়। সুদামদা মাছ ধরতে গিয়ে মস্ত একটা কচ্ছপ পেয়েছিলেন, সেটা আবার জলেই ছেড়ে দিলেন। কচ্ছপ ধরা যে বেআইনি। মনে রাখবে, কচ্ছপ ধরা বেআইনি বা আইনত অপরাধ। দেখো একটা বিষয় এই অংশটুকু পড়ে স্পষ্ট হলো যে এই জলাভূমিটা আমাদের জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। এই জলাভূমিতে বিভিন্ন গাছ সৃষ্টি হয়েছে, বিভিন্ন শাক জন্মেছে। এছাড়া এই জলাভূমিতে অনেক পাখিরা আসে, অনেক পাখিরা এই জলাভূমির উপর নির্ভরশীল। অনেক সাপ এই জলাভূমির উপর নির্ভরশীল। সন্ধ্যার দিকে আসে এখানে শেয়াল, বেজি, ভোঁদর প্রভৃতি আসে। এই সমস্ত প্রাণীরা এই জলাভূমির উপর নির্ভরশীল। এমনকি আগে এখানে কুমির থাকতো। এমনকি এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, শোল, শাল, মাগুর, শিঙি, কই, পাঁকাল, বোয়াল, যেগুলো সরাসরি মানুষেরাও এই মাছেদের উপর নির্ভরশীল।
এমনকি এখানে কচ্ছপও পাওয়া যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে পরিবেশের জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে এই জলাভূমিটা কতটা গুরুত্বপূর্ণ। পাড়ার লোকেরা জলাটাকে বলে কুবির দহ, চারপাশ ঘুরে আসতে গেলে আধ ঘন্টা লাগবেই। এই জলাশয়গুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে নির্দিষ্ট এলাকায়, সেই বিশেষ বিশেষ এলাকায় বা অঞ্চলে এর একটা বিশেষ বিশেষ নাম রয়েছে। এখানে যে জলাশয়টা আছে সেইটার নাম হলো কুবির দহ। আমি যে জায়গায় বাস করি এই জায়গায় একটা এইরকম জলাশয় রয়েছে যেটাকে বলা হয় মাঝেরহাটির বিল। ওটা কি জলাশয় জানতে চাইল দীপু। স্যার বললেন হ্যাঁ, তবে জলাভূমি বলাই ভালো। আসলে ওটা হয়তো বুজে যাওয়া বিশাল দিঘি কিংবা বাঁওড়, আবার মরা নদী বা বিলও হতে পারে। ওর তলার কোনো জায়গার সঙ্গে হয়তো মাটির নিচের জলের যোগ আছে, তাই কিছুতেই জল শুকোয় না। আবার অতিবৃষ্টির জল মাটির নিচেও চলে যায়। আমরা জানি যে মাটির নিচে জল থাকে। তো স্যারের যেটা ধারণা যে এই জলাভূমি বা জলাশয়ের জল শুকোয় না কেন, কারণ সম্ভবত এই জলাভূমি বা জলাশয়ের নিচের সঙ্গে মাটির নিচের জলের যোগ রয়েছে, তাই কখনো এই জায়গাটার জল শুকোয় না। আবার অতিবৃষ্টির সময় উপরের জল মাটির নিচে এই জলাভূমির মাধ্যমেই প্রবেশ করে, এমনটাই স্যার ধারণা করছেন। তো একটা পড়ে থাকা জলাভূমি কিভাবে আমাদের পরিবেশের উপকার করে তা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমরা 43 নং পৃষ্ঠা থেকে পেলাম, যার পরবর্তী অংশটুকু রয়েছে 44 নং পৃষ্ঠায়। অনন্ত বলল ওখানে শীতকালে অনেক নতুন ধরনের পাখি আসে। এই জলাভূমিতে শীতকালে অনেক নতুন ধরনের পাখি আসে, কালো সাদা ছোপওয়ালা মাছরাঙাও দেখেছি। কাছে পিঠে ওই রকম জায়গা আর নেই। স্যার বললেন খুব কাছে হয়তো নেই, কিন্তু এইরকম জলাভূমি অনেক আছে। এই ব্লকেই হয়তো 10-20টা, গোটা রাজ্যের কথা বললে হাজার কয়েক হয়ে যাবে। তার মধ্যে 4টের নাম করতেই হবে, সেগুলো খুব বড়, নানা কারণে খুব বিখ্যাত, দূর থেকেও লোকে দেখতে যায়। তো এখানে আমাদের রাজ্যের 4টে বিখ্যাত জলাভূমির নাম রয়েছে, এগুলো মুখস্থ করে রাখবে, পরীক্ষায় আসতে পারে। পূর্ব কলকাতার জলাভূমি, পুরুলিয়ার সাহেব বাঁধ। তো সাহেব বাঁধ কোথায় অবস্থিত? পুরুলিয়ায়। হাওড়ার সাঁতরাগাছি ঝিল, কোচবিহারের রসিক বিল। তো রসিক বিল কোথায় অবস্থিত? কোচবিহারে। এগুলো মুখস্থ করে রাখবে। সেগুলো কোথায়, কোনটা কোথায় আর কি নাম তা বোর্ডে লিখে দিলেন স্যার, সবাই পড়ল। তো স্যার বোর্ডে এটা লিখে দিলেন এবং সবাই এটা পড়ল। দীপু বলল একটা জলাভূমি, একটা বাঁধ, একটা ঝিল, একটা বিল। স্যার বললেন এক এক জায়গায় এক এক রকম নাম। তোমাদেরটা দহ, আবার কোথাও পটস, কোথাও তাল, কোথাও চাউরস, কোথাও মন্স, কোথাও ডাল। অর্থাৎ এই জলাভূমিগুলো এক এক জায়গায় এক এক নামে পরিচিতি লাভ করেছে, সেটাই এখানে স্যার বললেন। নাম আলাদা হলেও আসলে জলাভূমিগুলো কি একই রকম? স্যার বললেন অনেকটা খুব বড় হলে তাতে নৌকা চলে, মাঝে কিছু উঁচু জায়গাও থাকে, নদীর চড়া ধরনের, জীবজন্তু অনেক বেশি থাকে। অর্থাৎ এখানে বলা হচ্ছে জলাভূমিগুলো যদি বড় হয় তাতে নৌকা চলে, আর মাঝে কিছু উঁচু জায়গা থাকে নদীর চড়ার মতো, সেগুলো যদি থাকে তাহলে সেই জায়গায় জীবজন্তু অনেক বেশি হয়। এবারে চলে আসছি 44 নং পৃষ্ঠার নিচের দিকে। এখানে বলা হচ্ছে কলকাতার ঢাল পূর্ব দিকে। কি বলা হচ্ছে? আবির আর ফতেমা পূর্ব কলকাতার জলাভূমি দেখেছে। ওদের দুজনের বাবা আর বুবলা কাকু ওখানে মাছ চাষ করেন। নোংরা জলে মাছ চাষ হয়। কাকু বলেন নোংরা জলে মাছ চাষের এত বড় জায়গা আর নেই, সারা কলকাতার নোংরা এখানে জমে, তাই চারপাশটা ভরাট হয়ে আসছে। ভরাট হয়ে বাড়িঘর হচ্ছে, রাস্তা হচ্ছে। ওই সব রাস্তা দিয়েই ওরা একদিন চারপাশ ঘুরেছে কাকুর মোটর সাইকেলে করে। কি বিরাট জায়গা, 1 ঘন্টারও বেশি সময় লেগেছিল মনে হয়। স্যারকে এসব বলল ওরা। স্যার বললেন খুব ভালো কথা,
এর এখনকার অবস্থা সবাইকে তোমরাই বলবে। আমি আগের কিছু কথা বলি, অর্থাৎ এই যে পূর্ব কলকাতার জলাভূমি, সেই জলাভূমির কিছু ইতিহাস স্যার এখানে তুলে ধরলেন। দেখো কি বলা হচ্ছে। তারপর স্যার কিছুটা বললেন, কিছুটা বোর্ডে লিখলেন। দেখো স্যার কি বললেন। 300 বছর আগে কলকাতার নোংরা গঙ্গায় ফেলা হতো, তাতে গঙ্গা ভরতে লাগলো, বন্যার ভয় বাড়লো। কলকাতার নোংরা গঙ্গায় ফেললে কি সমস্যা দেখা দিল? তাতে গঙ্গা ভরতে লাগলো বা বুঝে যেতে লাগলো, আর বন্যার ভয় বাড়লো। মাপ যোগ করে দেখা গেল কলকাতার ঢাল পূর্ব দিকে, অর্থাৎ কলকাতা পূর্ব দিকে ঢালু। 150 বছর আগে ঠিক হলো শহরের নোংরা পূর্ব দিকে ফেলা হবে, অর্থাৎ গঙ্গায় না ফেলে শহরের পূর্ব দিকে ফেলা হবে, আর নোংরা জল পাম্প করে বিদ্যাধরী নদী দিয়ে পাঠানো হবে, যাবে বঙ্গোপসাগরে। অর্থাৎ নোংরা জলগুলো বিদ্যাধরী নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হবে। সেই মতো কাজ শুরু হলো, এতে বিদ্যাধরীর স্রোত কমে গেল। এই অংশে নদীটা ক্রমে ছড়িয়ে পড়া বদ্ধ জলা হয়ে গেল। নোংরা ফেলতে ফেলতে এই বিদ্যাধরী নদীর স্রোত কমে গেল এবং এই অংশে নদীটা ক্রমে ছড়িয়ে পড়া বদ্ধ জলা হয়ে গেল। প্রথম প্রথম অল্প মাছ চাষ শুরু হলো, তারপর এক সময় মাছ চাষের বিরাট জায়গা হয়ে গেল এখানটা, যেটাকে এখন কি বলা হচ্ছে? পূর্ব কলকাতার জলাভূমি। সোনাই বলল ওখানে মাছ ছাড়া আর কোনো জীবজন্তু নেই? স্যার বললেন আছে, শামুক, সাপ, পোকা, পাখি, শিয়াল, জলার বেজি আছে। অনেক সময় ভামবিড়াল, কাদার কচ্ছপও দেখা যায়। নৌকা করে জলে ঘোরার সময় নানান রকম জল পাখিও চোখে পড়ে। তো কলকাতার নোংরা গঙ্গায় না ফেলে পূর্ব দিকে পাঠানোর পরিকল্পনা, এটা কিন্তু ইংরেজদের আমলেই করা হয়েছিল। 1857 সালে কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্বে পাঠানো শুরু হয় এবং এর পরিকল্পনা করেছিলেন উইলিয়াম ক্লার্ক। আর 1860 সালে আবর্জনা মেশা নোংরা জলে মাছ চাষ শুরু হয়। 1872 সালে মাছের ঘাট তৈরি হয়। 1918 সালে পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হয় এবং 1929 সালে বাণিজ্যিকভাবে এখানে মাছ চাষ শুরু হয়। এবারে চলে আসছি 45 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে তোমরা কাছের একটা জলাভূমি ঘুরে আসবে, দেখতে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবে, দেখে এসে অন্যদের সঙ্গে আলোচনা করবে, আগে যারা গিয়েছে তাদের কথা শুনবে, তারপর লিখবে। তো এখানে একটা সার্ভে করতে বলা হচ্ছে, এটা তোমরা নিজেরা করবে। আশেপাশের কোনো একটা জলাভূমিতে ঘুরবে, সেখানকার মানুষের সাথে কথা বলবে, তারপর সেই জলাভূমির নাম লিখবে, ঠিকানা লিখবে, দৈর্ঘ্য প্রস্থ লিখবে, দেখতে যাওয়ার তারিখ লিখবে, আর কি কি কাজে ব্যবহার হয় সেগুলো লিখবে। মোট কথা এখানে যা যা রয়েছে সেগুলো তোমরা পূরণ করবে। এগুলো তোমরা যদি বাস্তবে না যাও তাহলে লিখতে একটু কষ্ট হবে, আর যদি বাস্তবেই এটা যাও তাহলে তোমরা খুব সহজেই লিখতে পারবে। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। এবারে চলে আসছি 46 নং পৃষ্ঠায়। এখানে হেডিং করা হয়েছে উদ্ভিদ আর প্রাণীদের নিয়ে জীবজগৎ। অর্থাৎ আমাদের এই যে জীবজগৎ, সেটা শুধুমাত্র প্রাণীদের নিয়ে সম্পূর্ণ হয় না বা শুধুমাত্র উদ্ভিদ নিয়ে সম্পূর্ণ হয় না, উদ্ভিদ এবং প্রাণী সমস্তকে নিয়েই সম্পূর্ণ হয়। দেখো এই অংশে যে ছবি রয়েছে সেখানে দেখা যাচ্ছে পোকামাকড় খাদ্যের জন্য গাছের ওপর নির্ভর করছে, আবার সেই পোকামাকড়কে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খেয়ে ফেলছে ময়ূর। তো এর থেকে বোঝা যাচ্ছে খাদ্যের জন্য এরা একে অপরের উপর নির্ভরশীল। দেখো এখানে কি লেখা রয়েছে, ভোরবেলা দাদুর সঙ্গে বেড়াতে বেরিয়েছিল পিকু, চারিদিকে সবুজ গাছপালা, নীল আকাশে সূর্য। দাদু বললেন সূর্যের আলো, মাটি, জল, বাতাস, এরই মাঝে গড়ে উঠেছে বিচিত্র উদ্ভিদ জগৎ। অনেক বছর আগে পাশাপাশি সৃষ্টি হয়েছে প্রাণী জগতের। অর্থাৎ এই জগতে যেমন উদ্ভিদ রয়েছে তেমন প্রাণীরাও রয়েছে। পোকামাকড়, অনেক রকম পাখি, ছাগল, গরু, ভেড়া, খরগোশ, হরিণ, ঘাস, পাতা,
গাছ, ফুল, ফল খেয়ে তারা বেঁচে থাকে। দেখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এমন কিছু প্রাণীদের নাম লেখো যারা ঘাস, পাতা, গাছ, ফুল, ফল খেয়ে বেঁচে থাকে। তার উত্তর হবে পোকামাকড়, অনেক রকম পাখি, ছাগল, গরু, ভেড়া, খরগোশ, হরিণ ইত্যাদি। অর্থাৎ এই প্রাণীরা খাদ্যের জন্য গাছের উপর নির্ভরশীল। তো যারা গাছের পাতা, ঘাস প্রভৃতি খেয়ে বেঁচে থাকে তাদের বলে তৃণভোজী প্রাণী। আবার আমাদের এই জগতে এমন অনেক প্রাণী রয়েছে যারা এই তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। আবার বাঘ, সিংহ, নেকড়ে তাদের খেয়ে বাঁচে। তাদের বলতে এখানে তৃণভোজী প্রাণীদের বলা হচ্ছে। তো গরু ঘাস খায়, গরুকে কে খায়? বাঘ, সিংহ, নেকড়ে খায়। ভেড়া ঘাস খায়, ভেড়াকে কে খায়? বাঘ, সিংহ, নেকড়ে এরা খায়। তো এই যে যারা তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে বা অন্য প্রাণীদের মাংস খেয়ে বেঁচে থাকে তাদের বলে মাংসাশী প্রাণী। তো বাঘ, সিংহ, নেকড়ে এরা কিন্তু মাংসাশী প্রাণী। এরা সাধারণত তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। এই পর্যন্ত শুনেই পিকু বলল, মানুষ এসেছে অনেক পরে, তাই না? মানুষ তো সবই খায়, গাছের মূল থেকে ফুল, ফল, বীজ, হরেক রকম মাছ, অর্থাৎ বিভিন্ন রকম মাছ, নানা প্রাণীর মাংস, দুধ, মৌমাছির তৈরি করা মধু, এই সমস্ত কিছুই মানুষ খায়। অর্থাৎ এক কথায় বলা যায় মানুষ যেন সর্বভুক, সমস্ত কিছুই যেন মানুষ খায়। দাদু বললেন মানুষের দরকার সবাইকে, গোটা জীবজগৎ টিকে না থাকলে মানুষের সবচেয়ে অসুবিধা। মানুষ খাদ্যের জন্য উদ্ভিদের উপরেও নির্ভরশীল, আবার প্রাণীদের উপরেও নির্ভরশীল। স্কুলে সব শুনে দিদিমণি বললেন, উদ্ভিদ আর প্রাণীদের মধ্যে কে কার উপর নির্ভর করে তা কি ভেবেছ? দেখো, উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য সূর্যের আলো প্রয়োজন, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, আর মাটির থেকে শিকড়ের মাধ্যমে নেওয়া জল প্রয়োজন। এখানে প্রাণীদের কোনো অবদান নেই, অর্থাৎ গাছ নিজের খাদ্য নিজেই তৈরি করে নিতে পারে। উদ্ভিদ কিন্তু খাদ্যের জন্য প্রাণীদের ওপর নির্ভর করে না, কিন্তু প্রাণীরা খাদ্যের জন্য উদ্ভিদের উপরেই নির্ভরশীল। নিচে বলা হচ্ছে, বলাবলি করে লেখো উদ্ভিদ ও প্রাণীদের খাদ্য বিষয়ে আলোচনা করো, তারপর লেখো গাছ কি কি দিয়ে খাদ্য তৈরি করে। উত্তর হবে সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড, মাটি থেকে নেওয়া জল। কোন গাছ কোন প্রাণীর খাদ্য যোগায়? ঘাস, গাছের পাতা, গরু, ছাগল, হরিণ, ভেড়া এদের খাদ্য যোগায়। ফল, শাকসবজি, দানা শস্য মানুষের খাদ্য যোগায়। আমি যেগুলো লিখেছি এগুলোই যে তোমাদের লিখতে হবে এমন কোনো কথা নেই। তোমরা 46 নং পৃষ্ঠায় যেমনটা পড়েছো তার থেকে ধারণা করে নিজেদের ইচ্ছে মতো এগুলো লিখতে পারো। তৃণভোজীদের কারা খায়? উত্তর হবে তৃণভোজীদের সিংহ, বাঘ, নেকড়ে এরা খায়। আর কোন প্রাণীরা উদ্ভিদ ও প্রাণীদের খায়? উত্তর হবে মানুষ। মানুষ উদ্ভিদও খায়, আবার প্রাণীদেরও খায়। যেমন মানুষ পালং শাক খায়, এটা উদ্ভিদ। যেমন মানুষ পুঁই শাক খায়, এটা উদ্ভিদ। আবার মানুষ মুরগির মাংসও খায়, এটা প্রাণী। তো বোঝাই যাচ্ছে মানুষ খাদ্যের জন্য উদ্ভিদের উপরেও যেমন নির্ভরশীল, আবার প্রাণীদের উপরেও তেমন নির্ভরশীল। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে, যার লিঙ্ক আমি পরবর্তীতে এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।